এই অধ্যায়টিকে আমরা তোমাদের প্রয়োজনের সুবিধার্থে 4টি ভাগে ভাগ করে নিয়েছি। তোমাদের ভিডিওগুলো ছোট ছোট হবে এবং বুঝতে সহজ হবে। তো চলো আজকে আমরা আমাদের লেকচার শুরু করি। জিনতত্ত্ব এবং বিবর্তন, জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। তো দেখো, এখানে একটি সংজ্ঞা দিয়ে শুরু আছে যে প্রক্রিয়ায় পিতামাতার আকার আকৃতি, চেহারা, দেহের গঠন প্রকৃতি, শারীরবৃত্ত, আচরণ ইত্যাদি নানাবিধ বৈশিষ্ট্য বংশানুক্রমিকভাবে সন্তান সন্ততির দেহে সঞ্চারিত হয় তাকে কি বলে? বংশগতি। আমাদের ইংলিশ টার্মটাও কিন্তু মনে রাখতে হবে, বংশগতির ইংলিশ টার্ম হচ্ছে হেরিডিটি। তো বংশগতিটা কি? পিতামাতার আকার আকৃতি তাদের সন্তান সন্ততিতে সঞ্চারিত হয়। আমরা সকলেই জানি আমাদের ডিএনএর মধ্যে ক্রোমোজোমের মধ্যে কি থাকে? ক্রোমোজোমের মধ্যে থাকে জিন। তো সেই জিন আমাদের পিতামাতার বৈশিষ্ট্য সন্তান সন্ততির দেহে স্থানান্তরিত করে থাকে। এই যে বৈশিষ্ট্যের কারণে পিতামাতার দেহের যে আকার আকৃতি বা তাদের যে গঠন প্রকৃতি সেটা যে সন্তান সন্ততিদের মধ্যে সঞ্চারিত হয়, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় বংশগতি। দেখো, এরপরে আমরা চলে আসি জিনতত্ত্ব 11.1। এখানে আরেকটি সংজ্ঞা আছে যে জীববিজ্ঞানের যে শাখায় জিনের গঠন, কাজ এবং বংশ পরম্পরা সঞ্চালন, ধরন এবং ফলাফল সম্বন্ধে বিস্তারিত আলোচনা করা হয় তাকে কি বলে? বংশগতিবিদ্যা বা জিনতত্ত্ব বা জেনেটিক্স। এটা কিন্তু তোমাদের ক নাম্বারে চলে আসে, সৃজনশীলের ক নাম্বারে। তো এখানে আরেকটি আছে, দেখো, বিজ্ঞানীর নাম উইলিয়াম বেটসন 1905 খ্রিস্টাব্দে সর্বপ্রথম জেনেটিক্স শব্দে প্রবর্তন করেন। তো জেনেটিক্স এর আরেকটি অর্থ কি শিখেছি আমরা? জেনেটিক্স হচ্ছে বংশগত বিদ্যা। তো আমরা মনে রাখবো বতে বেটসন, বতে বংশগত বিদ্যা বা জেনেটিক্স। তাহলে উইলিয়াম বেটসন কি জেনেটিক্স শব্দ প্রথম প্রচলন করেন। তাহলে জেনেটিক্স শব্দ প্রথম প্রচলন কে করেন? জেনেটিক্সের বাংলা আমরা জানি বংশগতিবিদ্যা, বতে বংশগতিবিদ্যা এবং বতে বেটসন। উইলিয়াম বেটসন জেনেটিক্স শব্দ প্রচলন করে থাকেন। এরপরে চলে আসে জিনতত্ত্বের প্রয়োজনীয়তা। এটা এতটা ইম্পর্টেন্ট নয়, তারপরে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই। জিনের প্রয়োজনীয় গাঠনিক এবং গুণগত যে পরিবর্তনের মাধ্যমে বেশি ফলনশীল ও বাড়তি পুষ্টিসম্পন্ন উৎকৃষ্ট জাতের ফসল উদ্ভিদ সৃষ্টি করা হচ্ছে। তো উৎকৃষ্ট জাতের ফসল উদ্ভিদ, দেখো, আমরা আগে দেখা যেত 1 একর জমিতে অল্প পরিমাণ ধান হতো, কিন্তু এখন কি তা হয়? এখন কিন্তু ধানের পরিমাণ অনেক বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ ফসলের পরিমাণ বাড়ানো গিয়েছে। তো এই জিনের পরিবর্তনের মাধ্যমে। এরপরে দেখো, জিনতত্ত্বের জ্ঞানের আলোকে সংকরায়নের মাধ্যমে উন্নত জাতের গৃহপালিত পশু পাখি। দেখো, আমরা অনেকেই দেখি যে ক্রস, আমরা এই যে ব্রয়লার মুরগি খাচ্ছি, আমরা লেয়ার খাচ্ছি, এগুলো কিন্তু সবগুলাই ক্রস। তো এগুলা আগে যেরকম শুধু দেশি মুরগিগুলো ছিল, দেশি মুরগিতে কিন্তু মাংসের পরিমাণ কম ছিল, কিন্তু দেখো এখন আমাদের মাংসের চাহিদার দরকার। মাংসের চাহিদা পূরণের জন্য আমাদের কি হয়েছে? আমরা ক্রসের মাধ্যমে ব্রয়লার আবিষ্কার করেছি। তো এই ব্রয়লার থেকে আমরা বেশি মাংস পাচ্ছি। তো এটা এখানে বোঝানো হয়েছে ত্রুটিপূর্ণ জিন অপসারণ এবং উপযুক্ত জিন প্রতিস্থাপনের মাধ্যমে পরিবেশের সাথে মানানসই, সুস্থ এবং দ্রুত বর্ধনশীল এবং রোগ প্রতিরোধক্ষম উদ্ভিদ। আমরা এটা পড়েছি বায়োটেকনোলজিতে। তো আমরা জানি যে কখনো যদি কোনো ধান যদি খরা প্রতিরোধী না হয়, তাহলে আমরা দেখে থাকি যে সেখানে তাদের যে খরা প্রতিরোধী জিন সেটা স্থাপনের মাধ্যমে তাকে খরা প্রতিরোধী করে তোলা হয়। তো এটা এখানে বলা হয়েছে। এবং বংশগতির ধারা পর্যালোচনা করে নিয়ন্ত্রিত উপায়ে সংকরায়নের মাধ্যমে মানুষ এবং অন্যান্য প্রজাতির উৎকর্ষ বাড়ানো সম্ভব হয়েছে। মানুষের বিভিন্ন রোগ যেমন ক্যান্সারের জেনেটিক কারণ উদ্ঘাটন এবং নিরাময় সম্বন্ধে। কারণ দেখো, আমাদের ক্যান্সার, আমরা জানি যে ক্যান্সার হলে বর্তমানে কেউ দীর্ঘদিন বাঁচতে পারে না, ক্যান্সার হলে তার মৃত্যু অনিবার্য। তো সেই ক্যান্সারের যে জেনেটিক কারণ উদ্ঘাটন সেটাও কিন্তু আমরা এই জিনতত্ত্বের মাধ্যমেই জানতে পারি, এবং যে নিরাময় সেটাও কিন্তু জিনতত্ত্বের মাধ্যমেই করা হয়। তো অণুজীবের জেনেটিক পরিবর্তন, এটা কিন্তু আমরা কিছুদিন আগেই দেখেছি করোনার মধ্যে যখন করোনার ভ্যারিয়েন্টগুলো বারবার পরিবর্তিত হচ্ছিল, তখন কিন্তু তাদের জেনেটিক যে পরিবর্তন সেটা করার মাধ্যমে কিন্তু আমরা এই জিনতত্ত্বের সাহায্যে আমরা করোনার বিরুদ্ধে যে অ্যান্টিবডিগুলো তৈরি করতে পেরেছিলাম। তো সেটা আমাদেরকে পরবর্তীতে এদের সংক্রমণ ক্ষমতাটাকে কিন্তু রহিত করার অর্থ হচ্ছে হ্রাস করা বা কমিয়ে ফেলা। তো এরপরে অপরাধী শনাক্তকরণ, পিতৃত্ব কিংবা মাতৃত্ব সম্পর্ক যাচাই জিনতত্ত্বের জ্ঞান রয়েছে। এবং শ্রেণীবিন্যাসের প্রাণীদের বিভিন্ন ট্যাক্সন, এটা চ্যাপ্টার 1-এ বুঝিয়েছি। এরপরে চলে আসি, এটা ইম্পর্টেন্ট একটা টপিক, গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? আধুনিক জিনতত্ত্বের জনক। গ্রেগর জোহান মেন্ডেলকে কি বলা হয়? আধুনিক জিনতত্ত্বের জনক। তাহলে আধুনিক জিনতত্ত্বের জনককে গ্রেগর জোহান মেন্ডেল। এখন মেন্ডেল কে ছিলেন? মেন্ডেল ছিলেন আসলে একজন ধর্মযাজক। খ্রিস্টানদের যে চার্চ থাকে, তো চার্চে তিনি ছিলেন একজন ধর্মযাজক হিসাবে। কোথায় ছিলেন? অস্ট্রিয়াবাসী। গ্রেগর কোথাকার জনক? গ্রেগর কিসের জনক? তিনি হচ্ছেন জিনতত্ত্বের জনক।
তিনি কোথাকার বাসিন্দা? অস্ট্রিয়া। এটা কিন্তু অস্ট্রেলিয়া না, এটা অস্ট্রিয়া, নামটা দেখে রাখবা। তো এবং তিনি দীর্ঘ কত বছর? 7 বছর কি গাছ নিয়ে? মটরশুঁটি। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম হচ্ছে পাইজাম স্যাটিভাম। এটা কিন্তু এমসিকিউতে আসে। মটরশুঁটির বৈজ্ঞানিক নাম কি? পাইজাম স্যাটিভাম। তো 7 বছর ধরে বিভিন্ন মটরশুঁটি গাছের নানা প্রকার বৈশিষ্ট্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন এবং তিনি কয়টি সূত্র প্রবর্তন করেন? 2টি সূত্র প্রবর্তন করেন। এদেরকে বলা হয় মেন্ডেলের সূত্র বা মেন্ডেলিজম। তো এরপরে যেটা আসে মেন্ডেলের পরিচয়, আমি তোমাদেরকে বলি। দেখো, মেন্ডেল যখন ছিল, মেন্ডেলের এই ম্যাথের প্রতি খুব বেশি একটা টান ছিল। তিনি কি করেছিলেন? তিনি বায়োলজির সাথে ম্যাথের একটা সম্পর্ক গঠন করেছিলেন। তো এই সম্পর্ক গঠন করে তিনি যেই ন্যাচারাল ব্রুন 1866 সালে তিনি ব্রুন ন্যাচারাল হিস্ট্রি অফ সোসাইটিতে তার এই পরীক্ষা নিরীক্ষার যে কাগজপত্র জমা দেন। কিন্তু তারা কি করে? তারা আসলে, কথায় আছে না, গুণীজনের কদর করতে জানে না। তো তারা আসলে বুঝতেই পারেনি সে কি আবিষ্কার করে ফেলেছিল, সে কতটা ভালো একটা কাজ করেছে। তো তারা সেটাকে উপেক্ষা করে। কিন্তু সে 1884 সালে মারা গেলেও 1900 সালের দিকে তিনজন বিজ্ঞানী হচ্ছে নেদারল্যান্ডের উদ্ভিদবিজ্ঞানী হিউগো ডে ভ্রিস, জার্মানির উদ্ভিদবিজ্ঞানের অধ্যাপক কার্ল করেন্স এবং অস্ট্রিয়ার কৃষিবিজ্ঞানী এরিক চেমেক। এরা তিনজন ভিন্ন ভিন্নভাবে তার এই পরীক্ষাগুলোকেই আবার নতুন করে করেন। তারা কিন্তু মেন্ডেল এটা না জেনেই তারা নিজের মতন করে ভিন্ন ভিন্নভাবে এটা করেন। করার পরে যখন তারা আবার পুনরায় ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটি তারা জমা দিল সেই তথ্যগুলো, তো তখন তারা ভাবলো, হায় হায়, এরকম না আমরা আগেও হয়তো মনে হয় কেউ একজন দিয়েছিল। তো তখন 1900 সালের দিকে, অর্থাৎ বেচারা মারা যাওয়ার 16 বছর পরে তারা জানতে পারে যে না, সে যেই সূত্রগুলো দিয়েছিল, যে তত্ত্বগুলো দিয়েছিল, সেগুলো সত্য ছিল বা ছিল এতটা গুরুত্বপূর্ণ। তাহলে দেখো বেচারার কি কষ্ট। বেচারা বেঁচে থাকতে কিন্তু জানতে পারে না যে সে আসলে এই জিনতত্ত্বের জনক হয়ে গেছে। সে মারা যাওয়ার পরে সে জিনতত্ত্বের জনক। তো সেটা এখানে দেওয়া আছে যে আসলে যে গরিব সন্তানদের যেরকম গল্প থাকে না, যে কৃষকের সন্তান গ্রেগর জোহান মেন্ডেল, তার স্বপ্ন ছিল শিক্ষক ও বিজ্ঞানী হবেন, কিন্তু দারিদ্র্যের কারণে, তো এই সেই আর কি, গ্রিনে যে গির্জায় ছিলেন। তো তিনি কত প্রকার মটরশুঁটি নিয়ে সংগ্রহ করেন? 34 প্রকার। কত বছর ধরে? 7 বছর ধরে। কত বছর ধরে? দীর্ঘ 7 বছর ধরে। তো এরপরে তিনি কাগজপত্র কোথায় জমা দিয়েছিলেন? 1866 সালে ব্রুন ন্যাচারাল হিস্ট্রি সোসাইটিতে জমা দেন। তো তিনি কত সালে তিনি মৃত্যুবরণ করেন? 1884 সালের 6 জানুয়ারি। তার সূত্রগুলো প্রতিষ্ঠা লাভের অনেক আগে মৃত্যুবরণ করেন এবং তার সূত্রগুলো কত? 1900 খ্রিস্টাব্দে তিনি প্রতিষ্ঠিত হয়। তো কারা কারা ছিলেন সেই বিজ্ঞানী ত্রয়? হিউগো দে ভ্রিস, কার্ল করেন্স এবং এরিক চেমেক। তো তারা এটা আবিষ্কার করলেও তারা পরবর্তীতে দেখেন না, আমাদের আগে একজন বিজ্ঞানী করে দিয়ে গেছেন, তো তারা তাকেই উৎসর্গ করে দেন এবং এই কারণে মেন্ডেলকে কি বলা হয়? বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনক। বংশগতিবিদ্যা বা জিনতত্ত্বের জনককে মেন্ডেল, গ্রেগর জোহান মেন্ডেল। এটা তোমরা এসএসসিতে পড়ে এসেছো, এত ইলাবোরেটলি শিখুনি, এখন শিখে নাও। তো মেন্ডেলিয়ান ইনহেরিটেন্সটা কি? এই যে মেন্ডেল যে মটরশুঁটি, কত প্রকার মটরশুঁটি? 34 প্রকার মটরশুঁটি নিয়ে তিনি কাজ করেন। 34 প্রকার মটরশুঁটি নিয়ে কাজ করেন। কিন্তু 34 প্রকার মটরশুঁটির মধ্যে তিনি কতটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন? 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেন। 34 ধরনের মটরশুঁটির মধ্যে 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে। যেমন দেখো যে এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু এর আগে দেখেছি যে প্রথম সূত্র যে অনুপাত, সেটা 3:1, এটা আমরা এসএসসিতে শিখে এসেছি। তো দেখো 7 জোড়া বৈশিষ্ট্য কি কি ছিল? বীজের আকার, বীজপত্র, বীজপত্রের বর্ণ, ফুলের বর্ণ, খোসার আকার, খোসার বর্ণ, কাণ্ডের ফুলের অবস্থান এবং এদের দৈর্ঘ্য। তো কয়টি বৈশিষ্ট্য পেলাম? এই যে 7টি বৈশিষ্ট্য আমরা পেয়েছি। এই 7টি বৈশিষ্ট্যের মধ্যে থেকে তিনি এই 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য, দেখো এখানে 7 জোড়া কেন বলা হয়েছে? দেখো বীজের আকারটা গোলও ছিল, কুঞ্চিতও ছিল, বীজপত্রের বর্ণটা হলুদও ছিল, সবুজও ছিল। তো 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে তিনি এই পরীক্ষাগুলো করেন। তো এখানে তিনি যেটি করেন যে এক জোড়া, প্রত্যেক ক্ষেত্রে তিনি যে প্রতিবার যে পরীক্ষা করেন, তিনি সেখানে কিন্তু এক জোড়া করে বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন মটরশুঁটি নিয়ে সংগঠিত হয়। তো এই কারণে একে বলা হয় কি? মোনোহাইব্রিড। আমি তোমাদের আগেও শিখিয়েছি, মোনো মানে এক, ডাই মানে 2, ট্রাই মানে 3। তো এটাকে বলা হয় মোনোহাইব্রিড ক্রস বা এক লক্ষণ সংকরায়ন। তো চলো আমরা পরবর্তীতে চলে যাই। এরপরে তিনি যেটি করেছিলেন, 2টি ভিন্ন ধরনের বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন। তো সেটা ছিল মেন্ডেলের দ্বিতীয় সূত্র। তো সেই সংকরণটাকে কি বলা হয়? ডাই হাইব্রিড ক্রস। আমরা কি বলেছি একটু আগে? মোনো মানে 1, ডাই মানে 2। তো ডাই হাইব্রিড ক্রস, যেহেতু দুইটা বিপরীত ধর্মী বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছেন, সেই জন্য এটার নাম হয়েছে ডাই হাইব্রিড ক্রস বা দ্বিলক্ষণ সংকরায়ন। আচ্ছা, এখন আমরা দেখি যে তিনি কেন মটরশুঁটি গাছটাকেই বেছে নিয়েছিলেন। মটরশুঁটি কেন? আমাদের আম গাছ, জাম গাছ, আরো অনেক গাছ আছে,
এগুলো না নিয়ে তিনি কেন মটরশুঁটি গাছটাকে বেছে নিলেন? তো দেখো, মটরশুঁটি গাছটা যে হচ্ছে, এই গাছটা হচ্ছে 1 বর্ষজীবী, অর্থাৎ এটা 1 বছর, এর আয়ু 1 বছর, 1 বছর বেঁচে থাকে, এরপর এটা মারা যায়। তো এরপরে দেখো, মটর গাছের প্রতিটি জন্তুর আয়ুষ্কাল খুবই অল্প হওয়ায় খুব কম সময়ের মধ্যে ফল দেয়। এখন দেখো, তিনি যদি মেন্ডেল যদি আম গাছ লাগাতেন, তো আম গাছটা কবে বড় হবে, কবে ফল ধরবে, কবে তিনি বৈশিষ্ট্যগুলো পার্থক্য করবেন, তো এটা একটা লেন্দি প্রসেস হয়ে যেত। কিন্তু দেখো, মটরশুঁটি গাছ যেটা ছিল, এটা কিন্তু 1 বছর, অর্থাৎ 1 বছরের বেশি এগুলো বাঁচে না, এবং এদের আয়ুষ্কাল অল্প হয়, এদের ফল খুব দ্রুত পাওয়া যায়। এই কারণে তিনি এটা নিয়ে গবেষণা করতে সহজ হয়েছে। এবং মটর ফুল উভলিঙ্গ হয়, সহজেই স্বপরাগায়ন ঘটে। উভলিঙ্গ কি? এর মধ্যেই পুরুষ ফুল এবং স্ত্রী স্তবক এবং পুরুষ স্তবক উভয় উপস্থিত থাকে। এরপরে দেখো, মটর ফুল স্বপরাগী, অর্থাৎ নিজের গাছের মধ্যেই নিজের পরাগায়ন ঘটে। ধরো এখানে একটা বীজ আছে, এখান থেকে এসে এখানে পরাগায়ন ঘটতেছে, এখানে আছে, এখান থেকে এখানে, তো এটাকে বলা হয় স্বপরাগায়ন। বাইরে থেকে আসা, তো স্বপরাগায়ন হওয়ার কারণে অন্য কোনো বৈশিষ্ট্যের সাথে সহজে মিশে না, ফলে শুদ্ধ সন্ততি তিনি দেখতে পেতেন। এরপরে ফুলগুলো আকারে বড়, এই যে ফুলগুলো আছে, এই ফুলগুলো কিন্তু আকারে বড়, এ কারণে পরাগায়ন ঘটানো খুবই সহজ হয়েছে। ফুলগুলো আকারে বড়। মটর গাছের সুস্পষ্ট তুলনামূলক বংশগত বৈশিষ্ট্য দেখা যায়, এই জন্য মটর গাছে বহু প্রকরণ উপস্থিত, ডিফারেন্ট টাইপস অফ ভ্যারিয়েশন এর মধ্যে উপস্থিত রয়েছে। এবং সংকরণের ফলে সৃষ্ট বংশধরগুলো খুবই উর্বর, অর্থাৎ ফার্টাইল ছিল। এগুলো জননক্ষম হয়, নিয়মিত বংশবৃদ্ধি করতে পারতো। তাহলে দেখো, তোমাদের এই বেছে নেওয়ার কারণটা কিন্তু অনেক সময় দেখা যায় সিকিউ এর খ নাম্বারে চলে আসে, এবং এমসিকিউতে তো আসেই। এমসিকিউতে বহুপদী সমাপ্তি সূচক কোশ্চেনের মধ্যে এগুলো বেশি দেখা যায়। তো অপশনগুলো একটু উল্টাপাল্টা করে দিবে, দেখো যেগুলো আমি দাগিয়ে দিয়েছি এগুলো পড়ে নিবা, অবশ্যই খুব ভালো করে দেখে নিবা, তাহলে পারবা। এরপরে দেখো, এখন একটা কথা আছে যে মেন্ডেলের সাফল্যের কৃতকার্য হওয়ার কারণ, ওই যে বলে না যে লাক ফেভার করা, আসলে লাকটা ফেভার করেছিল। উনি মটরশুঁটি গাছ বেছে নিয়েছিলেন, তো মটরশুঁটি গাছ বেছে নেওয়ার কারণে কিছু যদি ড্রব্যাকস থাকতে পারতো, কিন্তু আসলে তার লাকটা ফেভার করে গিয়েছিল। দেখো কিভাবে তিনি মটরশুঁটি গাছ নিয়ে পরীক্ষা করেছিলেন। এই গাছ ছিল স্বপরাগী, ফুলের বিশেষ গঠনের জন্য বিপরীত পরাগায়নের সম্ভাবনা কম থাকায় ভুল হওয়ার সম্ভাবনা। তো তিনি কিন্তু জানতেন না যে এটা হবে, তারপরেও কিন্তু ঘটে গেছে, এই কারণে তিনি সফল হয়েছেন। তো এরপরে বিভিন্ন পরীক্ষায় যেসব উদ্ভিদ ব্যবহার করেছিলেন সেগুলো ছিল খাঁটি, অর্থাৎ হোমোজাইগাস অর্থ একই ধরনের পিতামাতার একই ধরনের যে ক্রোমোজোমটা আসছে। তো এরপরে বিভিন্ন পরীক্ষায় প্রযোজ্যরা জিনের একটি জিন অন্য জিনের উপর সম্পূর্ণ প্রকট ছিল। প্রকট অর্থাৎ ডমিনেন্ট, যেটা যে সকল বৈশিষ্ট্য প্রকাশিত হয় সেগুলোকে বলা হয় প্রকট, এবং যে সকল বৈশিষ্ট্য প্রকাশিত হতে পারে না সেগুলোকে বলা হয় প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। একটু পরেই 2 পেজ পরেই তোমরা এটা পেয়ে যাবে, আমি দেখিয়ে দেবো। এবং মটরশুঁটি ডিপ্লয়েড কোষে 7 জোড়া ক্রোমোজোম রয়েছে। দেখো, তিনি কতটি বৈশিষ্ট্য নিয়ে কাজ করেছিলেন? 7 জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য নিয়ে। এবং মটরশুঁটির ডিপ্লয়েড কোষে কত জোড়া ক্রোমোজোম রয়েছে? 7 জোড়া। দেখো, এখানেও কিন্তু একটা লাখ ফেভার করে গেছে। মেন্ডেলের 7 জোড়া চরিত্র নিয়ে কাজ করেছিলেন, সেগুলো ভিন্ন ভিন্ন ক্রোমোজোম অবস্থিত বলে কোনো প্রকার লিঙ্কেজ। দেখো, এমনও তো হতে পারতো তিনি যে বৈশিষ্ট্যগুলো নিয়ে কাজ করেছিলেন সেগুলো একই জিনের মধ্যে, একই ক্রোমোজোমের মধ্যে অবস্থিত, কিন্তু সেটা কিন্তু ঘটেনি। এই কারণে লিঙ্কেজের যে ঝামেলা, মানে লিঙ্কেজের যে সমস্যাটা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু এখানে ঘটেনি। এখন বলতে পারো যে ভাই, লিঙ্কেজ জিনিসটা কি? তো লিঙ্কেজ হচ্ছে একই ক্রোমোজোমে অবস্থিত যে লিঙ্ক জিনগুলো রয়েছে একই সাথে থাকা, মানে মিয়োসিসের সময় একই গ্যামেটে সঞ্চারিত হওয়ার যে প্রবণতা, এটা কিন্তু ভিন্ন ভিন্ন গ্যামেটে প্রবেশ করেছে। তো লিঙ্কেজের সমস্যা না থাকার কারণে এদের কিন্তু মেন্ডেলের কিন্তু পরীক্ষাটা করতে সহজ হয়েছে। তো কোনো লিঙ্ক চরিত্রের সম্মুখীন হয়নি বলে হয়তো বা দ্বিতীয় সূত্রের ব্যাখ্যা ব্যর্থ হতেন, কিন্তু অত্যন্ত সৌভাগ্যের বিষয় তিনি, দেখো এখানে তার লাকটা কি ফেভার করে গিয়েছে। 7 জোড়া বৈশিষ্ট্যে কোনোটি লিঙ্ক চরিত্র ছিল না। তো সংকলন করার আগে তিনি বারবার উদ্ভিদগুলোর বিশুদ্ধতা পরীক্ষা করেছেন। তো এবং কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছার জন্য তিনি কয়েক বংশ ধরে উদ্ভিদগুলোর প্রজনন ঘটিয়েছেন, এবং মেন্ডেলের অত্যন্ত সতর্কতা ও নিষ্ঠার সাথে তার গবেষণার ফলাফল লিপিবদ্ধ করেছিলেন। এবং গাণিতিক পদ্ধতিতে মেন্ডেল তার ফলাফলের অর্থপূর্ণ ব্যাখ্যা করতে পেরেছিলেন, যেটা আমি আগেই বলেছি যে গাণিতিক পদ্ধতি। তো দেখো, আমরা গাণিতিক পদ্ধতিটা পরবর্তীতে দেখবো। যে লিঙ্কেজের সংখ্যাটাও দেখছি নিচে দেওয়া আছে, তোমরা দেখে নিবা। তো এই যে আমরা এসে গেছি যে জিনতত্ত্বে ব্যবহৃত কতগুলো শব্দের ব্যাখ্যা। তোমাদের যদি এই শব্দগুলো বুঝতে না পারো, তাহলে কিন্তু পরবর্তীতে যে জিনতত্ত্বের যে লেকচারগুলো আছে, অর্থাৎ এর পরবর্তীতে যে আছে এই অধ্যায়ের যে পরবর্তী পড়াগুলো আছে, সেগুলো কিন্তু বুঝতে তোমাদের একটু ঝামেলা হতে পারে বা বুঝতে নাও পারো। তো দেখো, আমরা প্রথমেই আসি ফ্যাক্টর। তো আমরা যেটাকে জিন বলি সেটাকে কিন্তু মেন্ডেল সাহেব কি বলে গেছেন? ফ্যাক্টর বলে গেছেন। তো এই জিনতত্ত্ব কে দিয়েছেন? ব্রোভেরিয়া সুটন। এটা আমরা সামনে আজকে লেকচারে শেষ করবো ইনশাল্লাহ। তো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এককে কি বলে? জিন বলে। তাহলে জিন কাকে বলে? জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের এককে জিন বলে। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। জিন হচ্ছে বংশগতির ধারক ও বাহক। তাহলে প্রশ্ন যদি আসে, আলহামদুলিল্লাহ, সরি,
প্রশ্ন যদি আসে যে বংশগতির ধারক ও বাহক কোনটি, তাহলে আমরা কি দিব? অ্যান্সার হবে জিন। তো এখানে রিকম্বিনেশন সম্ভব এবং মিউটেশন ঘটে, তাই হচ্ছে জিন। আধুনিক সংজ্ঞার মধ্যে, আধুনিক ধারণার মধ্যে ডিএনএর যে বিশেষ বিশেষ অংশ তথা বেইজ অনুক্রম কমপক্ষে একটি পলিপেপটাইড উৎপাদন কোড বা সংকেত ধারণ করে তাকে কি বলে? জিন বলে। তো জিনের সংজ্ঞা আসলে পরে আমরা কোনটা দেব? জিনের সংজ্ঞা আসে আমরা বলবো জীবের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণের একককে জিন বলে। তো এরপরে চলে আসি লোকাস। লোকাস, আমরা লোকাসের সাথে একটা পরিচিত শব্দ হচ্ছে লোকেশন। আমরা পরিচিত শব্দটা হচ্ছে লোকেশন। লোকেশন, তো দেখো লোকাস লোকেশন। এখন লোকাস লোকেশন জিনিসটা কি? তো লোকাস হচ্ছে ক্রোমোজোমের নির্দিষ্ট যে স্থানের নাম হচ্ছে লোকাস। ক্রোমোজোমের জিনের ক্রোমোজোমের যে স্থানে, ধরো এটা একটা ক্রোমোজোম, তো ক্রোমোজোম, আচ্ছা সরি, ধরো এটা একটা ক্রোমোজোমের একটা নির্দিষ্ট স্থান, এই জায়গাটায় একটা জিন অবস্থান করে। তো ক্রোমোজোমের যেই স্থানে, যেই লোকেশনে জিনটা অবস্থান করতে, সেটাকে কি বলা হয়? লোকাস। আমরা তাহলে মনে রাখতে পারি ক্রোমোজোমের জিনের যে নির্দিষ্ট স্থান অর্থাৎ লোকেশন, সেই স্থানটার নাম কি? লোকাস। এবং একটি নির্দিষ্ট জিনের অ্যালিলগুলো সমস্ত ক্রোমোজোমের একই লোকাস। এখন সমস্ত জিনিসগুলোকে একটু নিচে গেলে আমরা দেখব। তো এরপরে আসি অ্যালিল বা অ্যালিলোমর্ফ। অ্যালিল হচ্ছে সমস্ত বা হোমোলোগাস ক্রোমোজোমের নির্দিষ্ট লোকাসে অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়ার একটি অপরকে অ্যালিল। তো দেখো এখানে যে ক্রোমোজোম আছে, এখানে যে একজোড়া জিন থাকে, এই জিনের মধ্যে একজন অপরজনকে, ধরো তুমি এবং তোমার ভাই, তো তোমাদের দুজনকে একে অপরের কি বলা হবে? অ্যালিল বলা হবে। আমরা যেরকম বলি ও আমার ভাই বা ও আমার বোন, কিন্তু এদের ক্ষেত্রে কি বলতে হবে? যে সমস্ত ক্রোমোজোমের অর্থাৎ হোমোলোগাস ক্রোমোজোমের জোরের যে নির্দিষ্ট লোকাস অবস্থানকারী নির্দিষ্ট জিন জোড়া একটিকে অপরটির অ্যালিল বলা হয়। অর্থাৎ তুমি যদি হও তোমার ভাইয়ের অ্যালিল, তাহলে তোমার ভাই হবে তোমার অ্যালিল। এরপরে অ্যালিল দুইটি একই ধর্মী বলতে কি বোঝায়? এই দেখো, এর আগে আমরা পড়েছি হোমোজাইগাস। তো এটা কি? হোমোজাইগাস হচ্ছে সেম একই রকম টি, দেখো দুইটাই বড় হাতের টি, এবং বিপরীত ধর্মী, ধরো এই যে একটা বড় একটা ছোট, অর্থাৎ দুইটি ভিন্ন ধর্মের বৈশিষ্ট্য রয়েছে। এবং যখন দুইটি ভিন্ন ধর্মী অ্যালিলগুলো থেকে একটি থাকে, তো একটিকে যেটা থাকে বড়, যেটা সবসময় প্রকাশিত হয়, সেটাকে কি বলা হয়? সেটাকে আমরা প্রকট অ্যালিল বলি। এবং যেটি প্রকাশিত হতে পারে না, সেটাকে কি বলি? প্রচ্ছন্ন অ্যালিল বলি। তো দেখো হোমোজাইগাস, হোমো শব্দের অর্থ এক, হোমো শব্দের অর্থ একই। তো হোমো অর্থাৎ একই জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্যকারী অ্যালিল দুটি সমপ্রকৃতির। তো সমপ্রকৃতি বলতে একই রকম হলে তাকে কি বলে? হোমোজাইগাস। যেমন বিবি। তো দেখো আবার ছোট যেটা বিবি, এটাও কি? হোমোজাইগাস। দুটি একই রকম হলে সেটাকে কি বলা হয়? হোমো। আবার হেটারো শব্দের অর্থ কি? হেটারো শব্দের অর্থ ভিন্ন বা ডিফারেন্ট। তো হেটারোজাইগাস যেটা, তো কোনো জীবের নির্দিষ্ট বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী যে অ্যালিল দুইটি অসম প্রকৃতির, দেখো ভিন্ন যদি হয়, অসম প্রকৃতির হলে তাকে কি বলা হয়? হেটারোজাইগাস জীব। দেখো যদি একটি বড়টি এবং একটি ছোটটি মিলে যদি এটা হয়, তাহলে এটা কিন্তু একটা হেটারোজাইগাস অবস্থায় আছে। তো এই জীবটাকে কি বলা হয়? হেটারোজাইগাস জীব বলা হয়। এখন প্রকট এবং প্রচ্ছন্ন, দেখো এখানে আমরা বলেছি যে প্রকট প্রচ্ছন্ন। তো প্রকট জিনিসটা কি? যে যদি ধরো যে একজনের বিপরীত বৈশিষ্ট্য সম্পন্ন হোমোজাইগাস জীবে দুইটি বড়টি এবং দুটি ছোটটি সংকরণ ঘটাতে F1 জনিত সৃষ্ট যে হেটারোজাইগাস জীবে যে বৈশিষ্ট্য প্রকাশ পাবে। অর্থাৎ যদি আমরা এই এইটার মধ্যে তোমাদেরকে যদি আমি সংকরণটার দিকে একটু নিয়ে যেতে পারতাম, তাহলে অবশ্যই ভালো হতো। এই যে এখানে আসো, দেখো এখানে আমরা একটি বড়টি করেছি, এটা একটা জিনোটাইপ, এবং এই যে আরেকটা ছোটটি এটা একটা জিনোটাইপ। এই দুটা মিলনে এখান থেকে যে গ্যামেটটা আসবে সেটা বড়টি, এখান থেকে যে গ্যামেটটা এসেছে সেখানটা ছোটটি। তো এই যে বৈশিষ্ট্যটা পেয়েছি আমরা, এটা কিন্তু দেখো দুইটার মিক্সচার। তাহলে এটা কি? এটার হচ্ছে হেটারোজাইগাস। দুটা হোমোজাইগাস থেকে আমরা কি পেয়ে গেলাম? হেটারোজাইগাস। কিন্তু হেটারোজাইগাস হওয়ার পরেও যেটা বড়টি ছিল সেটা কিন্তু লম্বা জিনের জন্য দায়ী ছিল, এবং যেটা ছোটটি ছিল সেটা কিন্তু খাটো জিনের জন্য দায়ী ছিল। কিন্তু পরবর্তীতে যখন আমরা দেখি এই F1 জনুতে বড়টি এবং ছোটটি মিলে কিন্তু আমরা পেয়ে যাই লম্বাটি। তাহলে কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে? লম্বা বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে। তাহলে এখানে প্রকটকে যে প্রকাশিত হয়েছে, দেখো লম্বা খাটো দুইটাই থাকার পরেও আমরা শুধুমাত্র লম্বা বৈশিষ্ট্যটাকেই প্রকাশিত পেয়েছি বা প্রকাশ করতে পেরেছে। তো এই জন্য এখানকার যে লম্বা বৈশিষ্ট্য, এটা এখানে প্রকট, এবং এই যে ছোট যে টি অর্থাৎ খাটো হওয়ার যে জিনটা, সেটা যেহেতু প্রকাশিত হতে পারেনি, এজন্য এটাকে বলা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো চলো আমরা আবার ফিরে যাই। তো প্রকট বৈশিষ্ট্যটা কি? হেটারোজাইগাস অর্থাৎ দুটি ভিন্ন ধরনের মিলে, যে এই যে এটাও কিন্তু হেটারোজাইগাস মিলে যে বৈশিষ্ট্য প্রকাশ করে তাকে কি বলা হয়? প্রকট বৈশিষ্ট্য বলা হয়।
তারপরে আবার যদি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য দেখো, যে জীবের অপ্রকাশিত বৈশিষ্ট্যটাকে কি বলা হয়? প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তাহলে কি আমরা প্রকট বৈশিষ্ট্য এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বুঝতে পেরেছি? হ্যাঁ, আমাদের ইংলিশটাও কিন্তু মনে রাখতে হবে, ডমিন্যান্ট ক্যারেক্টার এবং রিসেসিভ ক্যারেক্টার। এরপরে আসে জিনোটাইপ। এখন জিনোটাইপ জিনিসটা কি? কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী যে জিনের যুগল, দেখো জিনোটাইপ জিন যুগল, জিনোটাইপ জিন যুগল, এখানে জিনোটাইপ এখানে জিন যুগল, তো বর্গীয় জ বর্গীয় জ। তো কোন জীবের লক্ষণ নিয়ন্ত্রণকারী জিন যুগলের গঠনকে কি বলা হয়? জিনোটাইপ বলা হয়। তো এরপরে দেখো ফিনোটাইপ, এই দুটার মধ্যে তোমাদের ঝামেলা হয় যে জিনোটাইপ কোনটা এবং ফিনোটাইপ কোনটা। এখন ফিনোটাইপ কি? জিনোটাইপদের নিয়ন্ত্রিত জীবের বাহ্যিক লক্ষণকে ফিনোটাইপ বলা হয়। এখন দেখো আমরা এর আগে দেখে এলাম যে যদি বড়টি হয় তাহলে সেটা কি হবে? লম্বা বৈশিষ্ট্য। কিন্তু আমরা বাইরে থেকে যা দেখতে পারি সেটাই হচ্ছে ফিনোটাইপ। আমরা বাইরে থেকে যেটা দেখে বলি ফাইন ফাইন ভেরি নাইস, তো সেই ফাইন যেটা, তো সেই ফাইনটা অর্থাৎ বাইরে থেকে আমাদের যেটা সাদৃশ্য, আমরা যেটা বাইরে থেকে দেখতে পারি যে বাহ্যিক লক্ষণ, সেটা কি হবে? সেটা কিন্তু ফিনোটাইপ হবে। দেখো এটা কিন্তু অলরেডি ডেন্টাল একবার এসেছে। আর যেটা জিন ঘটিত বা জিন যুগল, তো সেটা কি? জিনোটাইপ। অর্থাৎ যেটা আমরা দেখতে পারি না, যেটা দেহের ভেতরে থাকে, তো সেটা কি? সেটা হচ্ছে জিনোটাইপ। তো এরপরে আমরা আসি প্যারেন্টাল জেনারেশন এবং অপত্য বংশ। তো প্যারেন্টাল জেনারেশন কি? প্যারেন্ট বলতে আমরা সকলেই জানি আমাদের অভিভাবককে বোঝানো হয়, এবং অপত্য অর্থাৎ হচ্ছে ফিলাল জেনারেশন। তো আমরা এখানে যেটা দেখেছি যে এখানে দেখো জিনোটাইপ এবং বড়টি এবং ছোটটি দুটো যা ছিল, এরা কিন্তু পিতামাতা। এই যে এরা দেখো, এরা হচ্ছে পিতামাতা। তো এই পিতামাতা থেকে যারা এসেছে তারা কিন্তু জনু, অর্থাৎ যে পিতামাতা ছিল তারা কিন্তু হচ্ছে প্যারেন্টাল জেনারেশন, এবং যারা যে আমরা পরবর্তী যে বংশধরগুলো পেয়েছি সেগুলো কি? অপত্য বংশ। তো এটাই বুঝিয়েছে এখানে। এরপরে আসি একসঙ্কর বা মোনোহাইব্রিড ক্রস। একসঙ্করটা কি? জীবের একজোড়া বিপরীত ধর্ম। মনো শব্দের অর্থ কি? মনো শব্দের অর্থ কিন্তু এক। তো জীবের একজোড়া বিপরীত ধর্মী যে বৈশিষ্ট্যের উপর দৃষ্টি রেখে আমরা সংকরায়ন ঘটাই সেটা কি? একসঙ্কর ক্রস। তো ম্যান্ডেলের যে আমরা একসঙ্কর ক্রস বা প্রথম সূত্র পাই, তো সেটার অনুপাত কত? 3:1। এই অধ্যায়ে বেশ কিছু অনুপাত আছে, অনুপাতগুলো কিন্তু তোমাদের প্রত্যেকটি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এরপরে দেখো দ্বিসংকর বা ডাইহাইব্রিড। আমরা আগেই বলেছি ডাই মানে 2, তো ডাইহাইব্রিড ক্রসের অনুপাতটা আমাদের মনে রাখতে হবে। ডাইহাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে 9:3:3:1। এখানে কি? জীবের দুই জোড়া বিপরীত ধর্মীয় বৈশিষ্ট্য নিয়ে আমরা সংকরায়ন বা ক্রস ঘটানো হয়। এরপরে আসি টেস্ট ক্রস। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট টপিক। টেস্ট ক্রস এবং ব্যাক ক্রস, এটার মধ্যে তোমাদের একটু ঝামেলা হইলেও হইতে পারে, আমি তোমাদেরকে বুঝিয়ে দিলে আশা করি ঝামেলাটা আর থাকবে না। তো প্রথমে যেটা মনে রাখতে হবে টেস্ট ক্রস থেকে, তো টেস্ট ক্রসের ফিনোটাইপিক এবং জিনোটাইপিক অনুপাত, অর্থাৎ টেস্ট ক্রসের অনুপাত হবে 1:1। টেস্ট ক্রসের অনুপাত কত? টেস্ট ক্রসের অনুপাত হচ্ছে 1:1। তো টেস্ট ক্রস জিনিসটা কি? এখন আসো দেখো, F1 বা F2 জনুর বংশধরগুলোকে, এখন F1 বলতে প্রথম অপত্য শ্রেণী বোঝাচ্ছে এবং F2 বলতে দ্বিতীয় অপত্য বোঝাচ্ছে। তো জনুর বংশধরগুলো হোমোজাইগাস না হেটারোজাইগাস, অর্থাৎ এটা আমরা যে যাচাই করব, তো সেগুলোকে মাতৃবংশের, শুধুমাত্র কি? মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে সংকরায়ন বা ক্রস। তো এখানে কিন্তু পার্থক্যটা কিন্তু এখানেই হয়ে যাবে। দেখো, তো টেস্ট ক্রসের ক্ষেত্রে আমরা কাদের সাথে সংকরায়ন ঘটাবো? মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট যে জীব আছে তাদের সাথে সংকরায়ন ঘটাবো। কিন্তু যখন আমরা ব্যাক ক্রসে চলে যাব, সেখানে আমরা কি করব? হেটারোজাইগাস জীবের, শুধুমাত্র F1 জনুর হেটারোজাইগাস জীবের সাথে পিতৃমাতৃ বংশের এক সদস্যের সঙ্গে সংকরায়ন। তো যেখানে পিতৃমাতৃ উভয়ের কথাই উল্লেখ থাকবে সেটা কি হবে? ব্যাক ক্রস। আর যেটা শুধুমাত্র মাতৃবংশের বিশুদ্ধ প্রচ্ছন্ন লক্ষণ বিশিষ্ট জীবের সাথে ঘটানো হবে, তো সেটা হবে টেস্ট ক্রস। আর টেস্ট ক্রসের অনুপাত কত? 1:1। এটা কিন্তু অনেকবার এমসিকিউতে এসেছে, অনেক ইম্পর্টেন্ট। তো এরপরে আসো জিনোম। জিনোম কাকে বলে? জীবের একটি জনন কোষে ক্রোমোজোমের বিদ্যমান জিনের সমষ্টিকে কি বলা হয়? জিনোম। জীবের একটি জনন কোষে ক্রোমোজোমের বিদ্যমান জিনের যে সমষ্টি তাকে বলা হয় জিনোম। তো এখানে এন বলতে কি বোঝানো হচ্ছে? যদি মানুষ হয় তাহলে 23টি ক্রোমোজোম, কারণ আমরা জানি এন এবং এন মিলিত হয়ে কি গঠিত করে? 2n গঠন করে। তো 2n এ থাকে 46টা, অর্থাৎ 23 জোড়া। তো এন এর মধ্যে যে 23টি থাকে, এই
অংশটিকে কি বলা হয়? জিনোম বলা হয়। জীবের একটি জনন কোষের ক্রোমোজোমের বিদ্যমান জিনের সমষ্টিকে কি বলা হয়? জিনোম বলা হয়। এরপরে চলে আসি মেন্ডেলের সূত্র বা মেন্ডেলস ল। দেখো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্র, তিনি কতটি সূত্র প্রদান করেন? দুটি সূত্র। এই সূত্রগুলোকে কি বলা হয়? মেন্ডেলের সূত্র বা মেন্ডেলস ল। তো এখানে দেখো প্রথম সূত্র এবং দ্বিতীয় সূত্রটিতে তোমাদেরকে অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এগুলো অনেক সময় ক নাম্বারে আসতে দেখা যায় যে এই সূত্রটি বিবৃত করো। তো এটা কিন্তু হুবহু এইভাবেই লিখতে হবে যেভাবে বই দেওয়া আছে। দেখো সংকর জীবে অর্থাৎ ক্রস হওয়া, যে হাইব্রিডাইজ যে জীবগুলো পাওয়া যাবে তাদের বিপরীত বৈশিষ্ট্যের ফ্যাক্টরগুলো আমাদের যে গ্রেগর জোহান মেন্ডেল উনি কিন্তু আমাদের জিনগুলোকে ফ্যাক্টর বলেছেন, উনি কিন্তু জিন হিসাবে বলেননি। তো ফ্যাক্টরগুলো মিশ্রিত বা পরিবর্তিত না হয়ে পাশাপাশি অবস্থান করে এবং জননকোষ সৃষ্টির সময় পরস্পর থেকে পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন জননকোষে প্রবেশ করে। তো এগুলোর ব্যাখ্যা আমরা যখন সামনের দিকে যাচ্ছি তখন অবশ্যই দেখিয়ে দেব। তো প্রবেশ করবে এবং এই সূত্রকে কি বলা হয়? যে একটি ভিন্ন ভিন্ন যে বৈশিষ্ট্য আছে, তো সেই জন্য এটার নাম হবে মোনোহাইব্রিড ক্রস বা ল অফ মোনোহাইব্রিড ক্রস। তো এটাকে বলা হয় জনন কোষের বিশুদ্ধতা। দেখো পৃথক পৃথক হয়ে ভিন্ন ভিন্ন কোষে প্রবেশ করে, এরা কিন্তু পাশাপাশি অবস্থান করে, মিশ্রিত হয় না। তো এই জন্য এগুলো কি থাকে? বিশুদ্ধ থাকে। এই জন্য এটাকে কি বলা হয়? জনন কোষের বিশুদ্ধতা বা ল অফ পিউরিটি। তো এছাড়া বলা হয় পৃথকীকরণ, কারণ দেখো দুটি একসাথে প্রথমে থাকলেও পরবর্তীতে পৃথক হয়ে যায়, এই জন্য এটাকে কি বলা হয়? পৃথকীকরণ সূত্র বা ল অফ সেগ্রিগেশন। এখানকার ইংলিশ টার্ম যেমন ইম্পর্টেন্ট, বাংলাটাও সেমন ইম্পর্টেন্ট। এর সাথে দ্বিতীয় সূত্র যেটা আছে দুই বা ততোধিক। তাহলে দুই বা ততোধিক বলতে আমরা কি বুঝি? প্রথমে আমরা বলবো ডাইহাইব্রিড ক্রস। তো এই দুই বা বিপরীত জোড়া যে বৈশিষ্ট্য সম্পন্ন জীবের মধ্যে ক্রস ঘটায় প্রথম সংকর পুরুষে অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হবে, অর্থাৎ যেটি প্রকাশিত হওয়ার কথা, যেটি প্রকট বৈশিষ্ট্য সেগুলোই প্রকাশিত হবে। যদি লম্বা খাটার মধ্যে ক্রস করানো হয় তাহলে লম্বা বৈশিষ্ট্য দিয়ে আসবে, কিন্তু জনন কোষ উৎপাদনকালে বৈশিষ্ট্যগুলো জোড়া ভেঙে পরস্পর থেকে স্বতন্ত্র বা স্বাধীনভাবে বিন্যস্ত। দেখো এই যে স্বাধীনভাবে যে বিন্যস্ত হয়, এই স্বাধীনভাবে বিন্যস্ত হয়ে ভিন্ন ভিন্ন জনন কোষে প্রবেশ করার কারণে এই সূত্রকে বলা হয় স্বাধীনভাবে মিলনের বা বন্টনের সূত্র। তো এটার ইংলিশ কি হবে? ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট বলা হয়। এ ধরনের ক্রসের নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের কিন্তু উৎপত্তি ঘটে। তো নতুন বৈশিষ্ট্য সম্পন্ন জীবের উৎপত্তি ঘটে কোন সূত্রের মাধ্যমে বা এই কোন ক্রসে? তো সেটা কি হবে? সেটা হবে ডিহাইব্রিড ক্রস বা স্বাধীনভাবে মিলনের সূত্র বা বন্টনের সূত্রের মাধ্যমে। তো এরপরে আমরা চলে আসি যেটা প্রথম সূত্রের ব্যাখ্যা, মোনোহাইব্রিড ক্রস। এখন দেখো আমরা যদি মটরশুঁটি গাছের যে লম্বা জিন আছে, যে লম্বা হওয়ার যে বৈশিষ্ট্য সেটাকে যদি বড় হাতের টি দেই এবং ছোট যে বৈশিষ্ট্য আছে সেটাকে যদি ছোট টি দেই এবং এদের যে প্রথম সংকর যে পুরুষ আসবে তাদেরকে F1 জন্য এবং দ্বিতীয়টাকে F2 জন্য দেই। তো এরপরে আমরা এই চিত্রটাতে চলে আসি। দেখো এই যে পিতামাতা আছে, যে লম্বা যে আছে, তো লম্বা যে বৈশিষ্ট্য, বিশুদ্ধ লম্বার বৈশিষ্ট্য এটা কি? দুইটা বড় হাতের টি, এবং বিশুদ্ধ খাটোর বৈশিষ্ট্যটা কি? দুইটা ছোট হাতের টি। তো এরপরে আমরা যে গ্যামিট পাবো এখান থেকে গ্যামিট হিসেবে আমরা টি পাবো, দুইটি টি একটি টি পাবো, এবং এখান থেকে গ্যামিট হিসেবে ছোট টি পাবো। এটা কি? এটি হচ্ছে গ্যামিট। এরপরে যখন এদের যে সন্ততি আসবে দুইটি মিলিত হলে কি হবে? বড় টি এবং ছোট টি মিলিত হবে। দেখো তো এই দুটা মিলিত হয়ে আমরা কি পাচ্ছি? বড়টি এবং ছোটটি। তো বড়টি এবং ছোটটি, তো এই যে বৈশিষ্ট্য, এরা কিন্তু সকলেই আবার লম্বা হয়। তাহলে প্রকট বৈশিষ্ট্যটা কি? প্রকট বৈশিষ্ট্য হচ্ছে বড়টি। তো দেখো F1 জনু অর্থাৎ প্রথম যে অপত্য কোষ, অপত্য যে জনু, তাদের মধ্যে কিন্তু সকলেই দেখো প্রথমে একজন লম্বা ছিল, পিতামাতার মধ্যে একজন লম্বা একজন খাটো ছিল, কিন্তু পরবর্তীতে যে সন্তান রয়েছে তাদের প্রথম যে বংশধর তারা কিন্তু উভয়ে লম্বা হয়েছে। কিন্তু আবার যখন আমরা এই বংশধরদের মধ্যে ক্রস ঘটানো হয়, তো দেখো এর মধ্যে বড়টি ছোটটি আছে এবং এর মধ্যে বড়টি এবং ছোটটি আছে। এখান থেকে গ্যামিট কিন্তু দুটি ভিন্ন ধরনের গ্যামিট আসবে, একটি বড়টি এবং একটি ছোটটি। আবার এখান থেকেও সেম ভাবে আসবে। তো এখন আমরা যদি এদের মধ্যে ক্রস ঘটানো হয় তাহলে দেখো এই টি এর সাথে প্রথমে এই দুইটার সাথে যুক্ত হবে এবং বড়টি, এবং এই যে এখান থেকে ছোটটি মিলে বড়টি ছোটটি হয়েছে, এবং এই বড়টি এবং বড়টি মিলে বড়টি হয়েছে। তো আবার এখানকার যেই ছোটটি আছে এটার সাথে এই দুটির মিলিত হবে, তো ছোটটি এবং বড়টি মিলবে এবং ছোটটি মিলে আবার ছোটটি হবে। এখানে যে আমরা বৈশিষ্ট্য পাচ্ছি দেখো, এটা কিন্তু সম্পূর্ণভাবে একদম
বিশুদ্ধ লম্বা জিন, এটা হচ্ছে শঙ্কর লম্বা, এটাও শঙ্কর লম্বা, কিন্তু এইটা দেখো এটা কিন্তু বিশুদ্ধ খাটো জিনের চলে আসছে, বিশুদ্ধ খাটো। তো এখান থেকে আমরা কি বুঝলাম, তো প্রথমে যদি আমরা একটি লম্বা এবং খাটো জিনের মধ্যে, খাটো যে উদ্ভিদ আছে এদের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই, তাহলে আমরা যে প্রথম বংশধর পাবো, তো সকলেই আমরা কি পাবো, লম্বা। কিন্তু এই লম্বা বংশধর অর্থাৎ প্রথম বংশধরকে যখন আমরা আবার ক্রস ঘটাবো, তখন আমরা কি পাবো, তিনটি লম্বা পাবো এবং একটি খাটো পাবো। এটা হচ্ছে দ্বিতীয় বংশধর F2 জন্য। কিন্তু তিনটি লম্বা পেলেও তিনটি লম্বায় কি প্রকৃত লম্বা যে জিন, প্রকৃত যে বিশুদ্ধ লম্বার যে জিনোটাইপ আছে সেটা কিন্তু নেই। এদের মধ্যে দেখো হোমোজাইগাস, এটি হোমোজাইগাস হলেও বাকি দুটি কিন্তু হেটারোজাইগাস, অর্থাৎ এখানে টি প্রকট আকারে রয়েছে, কিন্তু এই যে ছোট টি যেগুলো রয়েছে এগুলো কিন্তু প্রচ্ছন্ন আকারে, এদের বৈশিষ্ট্য কিন্তু প্রকাশিত হয়নি। তো এটাই এর নিচে ভালোভাবে বুঝিয়ে দেওয়া আছে। এখানে যে অনুপাতটা আছে 3:1, এটা অবশ্যই আমাদেরকে পড়তে হবে, জানতে হবে, মুখস্থ করতে হবে। তো এরপরে আসি, দেখো প্রথম সূত্রের যে সূত্র অনুসরণ, এটা শুধু এখানে একটা প্রমাণ দিয়ে বোঝানো আছে। তো এখানে যে সূত্রটা আছে তোমরা সূত্রটা পড়ে নিবা, আগেও দেখিয়েছি। তো এখানে আমরা যেটা মটরশুঁটি গাছ দিয়ে বলেছি সেটাই শুধুমাত্র গিনিপিগের ক্ষেত্রে দেওয়া আছে। দেখো এটা যদি কালো বর্ণের হয় আর এটা বাদামি বর্ণের, এখান থেকে ডিম্বাণু এসেছে কালো বর্ণের, শুক্রাণু এসেছে বাদামি বর্ণের, কিন্তু মিলিত হয়ে পরবর্তীতে যেটা এসেছে প্রকট বৈশিষ্ট্য সেটা কিন্তু কালো বর্ণেরই এসেছে। কিন্তু এদের মধ্যে যখন আবার ক্রস ঘটানো হয়েছে তখন দেখো তিনটি কালো বর্ণ এবং একটি কি বর্ণ, একটি বাদামি বর্ণ, তাহলে অনুপাত কত হলো, 3:1। আর এই অনুপাতগুলো লেখার সময় সবসময় প্রথমে প্রকট এবং পরে প্রচ্ছন্ন। তাহলে মেন্ডেলের প্রথম সূত্রের অনুপাত কত, 3:1। এবার আসে দ্বিতীয় সূত্র বা স্বাধীন সূত্র, স্বাধীনভাবে মিলনের সূত্র বা ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ইংলিশটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তো এখান থেকে আমরা সূত্রটা দেখে নেব, আগে দেখেছি। তো সূত্রটা এখন আমরা চলে আসি সামনে। ধরো এখানে আমরা মটরশুঁটি গাছ নিয়ে চলে আসি। যদি মটরশুঁটি গাছের যে কুঞ্চিত এবং এখানে দেখো মটরশুঁটি গাছের যদি একটি গ্যামেট থাকে, তো পিতা মাতার মধ্য থেকে হলুদ যে গুটি আছে অর্থাৎ হলুদ যে বীজ আছে সেটা আমরা নিয়ে এসেছি গোল হলুদ। তো গোল এবং হলুদ এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য এবং কুঞ্চিত এবং সবুজ এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। এই আমরা গোল যেটা সেটা রাউন্ড বোঝাতে আর বড় হাতেরটা দেই, কিন্তু কুঞ্চিত সেই রাউন্ডেরই আরটা ছোট হাতের দিয়ে দেই। তো এখান থেকে বোঝা যায় এটা যেটা প্রকট সেটাকে আমরা সাধারণত বড় হাতের অক্ষরে এবং যেটা প্রচ্ছন্ন সেটাকে আমরা ছোট হাতের অক্ষরে লিখি। এবং এটা দেখো ইয়েলো, হলুদে ইয়েলো, ওয়াই ওয়াই দুটা বড় হাতের, অর্থাৎ এটা প্রকট এবং ছোট যে ওয়াইগুলো আছে সেগুলা কি প্রচ্ছন্ন। তো এই কুঞ্চিত সবুজ যে বৈশিষ্ট্য এটা কি, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য এবং গোল হলুদ যে বৈশিষ্ট্য আছে এটা কি প্রকট বৈশিষ্ট্য। এখান থেকে যদি আমরা ক্রস ঘটাই তাহলে দেখো এদের মধ্যে কিন্তু এদের সবগুলোই গোল হলুদ পাওয়া যাবে, অর্থাৎ F1 জনু, অর্থাৎ প্রথম যে বংশধর আছে তারা কিন্তু সবগুলোই আমরা পাবো হলুদ, গোল হলুদ। তাহলে আমরা কিন্তু প্রথমে সম্পূর্ণটাই প্রকট বৈশিষ্ট্য পেলাম। তো এখন যদি আমরা F1 জনুর দুইটির মধ্যে ক্রস ঘটাই, অর্থাৎ এই গোল হলুদ অর্থাৎ F1 প্রথম বংশধরে যেটা এসেছে সেটার মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে আমরা দেখতে পাবো, দেখো এখানে একটি বীজ রয়েছে। এখান থেকে কোন কোন গ্যামেটগুলো সৃষ্টি হবে, এখান থেকে গ্যামেটগুলো আসবে আর বড় হাতের ওয়াই, কারণ দেখো একটি করে আর যাবে একটি করে ওয়াই যাবে। তো এখানে বড় হাতের আর বড় হাতের ওয়াই, বড় হাতের আর ছোট হাতের ওয়াই, আবার এখানে ছোট হাতের আর বড় হাতের ওয়াই, ছোট হাতের আর ছোট হাতের ওয়াই। তো সেম ভাবে এখান থেকে সেম গ্যামেটগুলো আসবে। তো পুং গ্যামেট থেকে গেল আর ওয়াই, তো এইগুলা চারটি গেল এবং স্ত্রী গ্যামেট থেকে এই চারটি গেল। এখন দেখো এই ছকটাকে কি বলা হয়, তো এই যে আমরা ছক পেয়েছি এটা আমরা কিভাবে আঁকাবো, কিভাবে করব, এখানে আমরা যেটা আছে সেটা লিখবো, এই দুটা মিল লিখবো। প্রথমে আমরা আর গুলাকে দিব এবং পরবর্তীতে আমরা ইয়েলো গুলাকে দিব, অর্থাৎ আর এবং ওয়াই ক্রমান্বয়ে দিতে হবে। তো এখানকার আর ওয়াই আর এখানকার আর ওয়াই মিলে কি হবে, দেখো এখানকার আর ওয়াই এখানকার আর ওয়াই মিলে গঠন করেছে আর আর ওয়াই ওয়াই, আবার এখানকার আর ওয়াই এখানকার আর ওয়াই মিলে গঠন করেছে আর আর ওয়াই ছোট ওয়াই। কারণ দেখো এখানে বড় হাতের আর এখানে বড় হাতের আর ওয়াই, কিন্তু এখানে বড় হাতের আর ছোট হাতের ওয়াই, এই কারণে কি হয়েছে দুটো বড় হাতের আর, একটি বড় হাতের ওয়াই এবং একটি ছোট হাতের ওয়াই। তো এখানে আবার দেখো এখানে আর বড় হাতের এখানে আর ছোট হাতের, তাহলে আর বড় হাতের আর ছোট হাতের, কিন্তু ওয়াই দুটোই কিন্তু বড়। তো এরপরে যেটা আসতেছে যে আর এখানে দেখো আর ওয়াই দুইটাই ছোট, এখানে আর ওয়াই দুইটাই বড়, তাহলে একটা বড় একটা ছোট, একটা বড় একটা ছোট। আবার যেহেতু যদি পরের লাইনে আসি, দেখো এখানে আর ওয়াই আছে, একটা আর বড় একটা ওয়াই বড় একটা ওয়াই ছোট, এখানে আর ওয়াই দুইটাই বড়। তারপরে কি হলো, দেখো আর দুইটা আরই বড়, ওয়াই একটা বড় একটা ছোট। পরবর্তীতে যদি আমরা আসি তাহলে দেখতে পাবো এখানে
আর বড় ওয়াই ছোট, আর বড় ওয়াই ছোট, তাহলে কি হবে দুইটা আরই বড় দুইটা ওয়াই ছোট। তো এইভাবে যে সম্পূর্ণ ছকটা আছে এভাবে পূরণ করতে হবে, অর্থাৎ এখান থেকে যেটা আসবে এই বক্স বরাবর সেটা নিব এবং এখান থেকে যেটা আসবে সেটা নিব, এখান থেকে যেটা আসবে সেভাবে নেব। তো সকলেই কিন্তু বাসায় অবশ্যই এটা প্র্যাকটিস করবা, কারণ এগুলো সিকিউতে আসে। তো এখন আসো আমরা এই বৈশিষ্ট্যের মধ্যে ফিরে যাই। তো আমরা দেখেছিলাম যে যেটাই আর আর ওয়াই ওয়াই, অর্থাৎ আর আর ওয়াই ওয়াই দুটাই বড় হতের, তো সেগুলা কি প্রকট। তাহলে এখান থেকে আমরা সেরকম বিশুদ্ধ প্রকট কিন্তু পাচ্ছি শুধুমাত্র একটি, যেটা হচ্ছে গোল হলুদ। কিন্তু আমরা পেয়েছিলাম যে একটি আর একটি ওয়াই যদি যে কোনো এই চারটির মধ্যে যদি যে কোনো একটি আর একটি ওয়াইও বড় হয়, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতেছি এটাও কিন্তু একটা প্রকট বৈশিষ্ট্য। তো প্রকট বৈশিষ্ট্যগুলো কি কি দেখো, একটি আর একটু সবগুলো যেগুলো হলুদ বর্ণের আছে এগুলো কি প্রকট বৈশিষ্ট্য। কিন্তু দেখো এই যে পরবর্তীতে যে সবুজ কুঞ্চিত বা সবুজ গোল হলেও এটা কিন্তু প্রকট বৈশিষ্ট্য নয়, প্রকট বৈশিষ্ট্য নয়। তো দেখো এখানে দুইটা আর দুইটা ওয়াই, তো দুইটা আর হওয়ার কারণে জিনিসটা গোল হয়েছে, কিন্তু ওয়াই হওয়ার কারণে দুইটা আর হওয়ার কারণে জিনিসটা গোল হয়েছে, কিন্তু ওয়াই দেখো প্রচ্ছন্ন হওয়ার কারণে এটা কিন্তু হলুদ হতে পারেনি, এটা কি হয়েছে সবুজ। তো সবুজ গোল হয়েছে, এটা নতুন বৈশিষ্ট্য পাওয়া গিয়েছে। এটা কিন্তু আমরা সূত্রে পড়ে এসেছিলাম বা সূত্রে যখন পড়েছিলাম যে এখানে আমরা নতুন বৈশিষ্ট্যর সৃষ্টি হবে এই ডিহাইব্রিড ক্রসে। এখানে আবার দেখো এই যে একটি আর বড় একটি আর ছোট, একটি প্রকট বৈশিষ্ট্য থাকার কারণে এটা কিন্তু গোল হয়েছে, কিন্তু দুইটি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য থাকার কারণে এটা কিন্তু সবুজ হয়েছে, এটা হলুদ হতে পারেনি। আবার দেখো যে এখানে যেটা এসেছে দেখো দুইটি আরই যেহেতু ছোট অর্থাৎ প্রচ্ছন্ন বৈশিষ্ট্য আসার কারণে এটা কিন্তু গোল হতে পারে, এটা কুঞ্চিত হয়েছে, কিন্তু দুইটি ওয়াই থাকার কারণে এটা প্রকট বৈশিষ্ট্য প্রকাশ হয়, এটার বর্ণ কিন্তু হলুদ হয়েছে। এইভাবে সেম এখানে প্রকট বৈশিষ্ট্য কি পেয়েছে, প্রকট বৈশিষ্ট্য শুধুমাত্র ওয়াই থাকার কারণে এটা হলুদ বর্ণ পেয়েছে, কিন্তু এটা গোল হতে পারেনি। আবার এখানে দেখো এখানে দুইটাই প্রচ্ছন্ন, দুইটাই ছোট হাতের আর দুইটাই ছোট হাতের ওয়াই, অর্থাৎ এখানে গোল হওয়ার যে বৈশিষ্ট্য সেটা প্রচ্ছন্ন, এখানে যে হলুদ হওয়ার বৈশিষ্ট্য সেটা প্রচ্ছন্ন। এই কারণে কি হয়েছে কুঞ্চিত এবং সবুজ। এখানে যে অনুপাতটা আছে 9:3:1, এটা কিন্তু মনে রাখতে হবে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত কত, দ্বিতীয় সূত্রের অনুপাত হচ্ছে 9:3:1, বা ডাই হাইব্রিড ক্রসের অনুপাত কত, ডাই হাইব্রিড ক্রসের অনুপাত হচ্ছে 9:3:3:1। এবং প্রাণীর বংশগতিতে যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুসরণ সেটা এখানে তোমাদেরকে উদাহরণ দিয়ে দেখানো হয়েছে। তো এখানে যেটা উদাহরণ দেওয়া হয়েছে গিনিপিগের উদাহরণ, দেখো এখানে হোমোজাইগাস কালো বর্ণ এবং খাটো লোম এবং হোমোজাইগাস বাদামি বর্ণ এবং লম্বা লোম। তো এটা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য, এটা হচ্ছে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য। তো এখানে যেহেতু গ্যামিট, এগুলো হচ্ছে গ্যামিট পাওয়া যাবে এখানে বিবিএসএস থেকে, একটা বড় হাতের একটা ছোট হাতের দুইটা গ্যামিট পাওয়া গেল, এখানে দুইটা প্রচ্ছন্ন গ্যামিট পাওয়া গেল। তো দুইটা মিলে যখন F1 যৌন গঠন করবে, F1 যৌনের মধ্যে কিন্তু দেখো সকলের মধ্যে প্রকট বৈশিষ্ট্য আছে, এই কারণে এরা হচ্ছে প্রকট বৈশিষ্ট্য দেখা যায়। কিন্তু যখন আমরা দুটি F1 যৌনের মধ্যে ক্রস ঘটাই, দেখো দুটি F1 যৌনের মধ্যে যদি আমরা দেখো এখানে একটা নিয়ে এসেছি, ধরো এখান থেকে একটা নিয়ে এসেছি, আবার এখান থেকে ধরো একটা নিয়ে এসেছি, তো F1 যৌনের মধ্যে যদি আমরা ক্রস ঘটাই তাহলে কিন্তু দেখা যাবে যে F2 যৌন অর্থাৎ দ্বিতীয় যে বংশধর রয়েছে তাদের মধ্যে কিন্তু এই ভিন্নতাটাই দেখা যাবে। তো দেখো যেটা বিবিএসএস যেটা বড় বড়, তো এই যে আমরা যে ছকটা পাচ্ছি এটাকে বলা হয় চেকার বোর্ড বা পানেট স্কোয়ার। তো এটা কিন্তু তোমাদের সিকিউতে আসে, অবশ্যই এটা প্র্যাকটিস করবা, বইয়ে যেভাবে দেওয়া আছে এইভাবে প্র্যাকটিস করতে হবে। আমরা কিভাবে আঁকাবো, এখানে যেটা দেওয়া আছে এবং এখানে যেটা দেওয়া আছে দুইটা মিলে পরবর্তী যে করেসপন্ডিং যেই বক্সটা আমরা পাবো সেটার মধ্যে সেটা লিখবো, এরপরে আবার এটা যেখানে আছে এটা যেখানে আছে সেটা দিয়ে লিখবো। তো দেখো এখান থেকে আমরা বৈশিষ্ট্যগুলো পেলে দেখো পেয়ে যাচ্ছি এটা সম্পূর্ণ কালো বর্ণ এবং খাটো লোম, এটা সম্পূর্ণ প্রকট বৈশিষ্ট্য ধারণ করেছে, কিন্তু লাস্টটা দেখো বাদামি বর্ণ এবং লম্বা লোম, তো এটা কি প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধারণ করেছে। তো এখানে দেখো ছবির মাধ্যমে এটা তোমাদেরকে দেখে দেওয়া হয়েছে যে একটি কালো বর্ণের খাটো লোমের গিনিপিগ এবং একটি বাদামি বর্ণের লম্বা লোমের গিনিপিগের মধ্যে ক্রস ঘটানো হলে প্রথম যে বংশধরটা পাওয়া যাচ্ছে সেখানে কিন্তু দুটোই কালো বর্ণের খাটো লোমালা, যে আমরা প্রথম যেই বংশধরটা পাচ্ছি অর্থাৎ দুইটা প্রকট বৈশিষ্ট্যধারী বংশধর পাচ্ছি, কিন্তু পরবর্তীতে এদের মধ্যে যখন ক্রস ঘটানো হচ্ছে তখন কিন্তু দেখো এদের মধ্যে ভিন্নতা দেখা যাচ্ছে, এদের এটার ভিন্নতা রয়েছে, এখানে ভিন্নতা রয়েছে, এখানে ভিন্নতা রয়েছে, এদের মধ্যে আমরা কি ভিন্ন বৈশিষ্ট্য খুঁজে পাচ্ছি। তো সকলের মধ্যে কিন্তু প্রকট বৈশিষ্ট্য পাচ্ছি না, অর্থাৎ নতুন ধরনের জীব। দেখো আমরা কিন্তু সংকরায়ন ঘটিয়েছিলাম শুধুমাত্র কালো বর্ণ খাটো লোম এবং বাদামি বর্ণ লম্বা লোমের যেই গিনিপিগ রয়েছে তাদের মাঝে, কিন্তু আমাদের দিন শেষে দ্বিতীয় বংশধরে কিন্তু এছাড়াও ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্যের
প্রাণী পাওয়া যাচ্ছে। যেমন এখানে দেখো আমরা পাচ্ছি কালো বর্ণের লম্বা লোম, এখানে আমরা পাচ্ছি বাদামি বর্ণের খাটো লোম, এখানে পাচ্ছি বাদামি বর্ণের লম্বা লোম, এখানে পাচ্ছি আমরা কি এখানে আমরা পেয়ে যাচ্ছি কালো বর্ণের লম্বা লোম। তো আমরা কিন্তু এখানে বিভিন্ন প্রজাতির সৃষ্টি পেয়ে যাচ্ছি। তো এরপরে আমরা আসি আজকে আমাদের আজকে ক্লাসের লাস্ট টপিক, বংশগতির ক্রোমোজোম তত্ত্ব বা ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স। তো এটা কে দিয়েছিলেন? ক্রোমোজোমাল থিওরি দিয়েছিলেন ওয়াল্টার সুটন এবং থিওডর বোভেরি। বিজ্ঞানের দুজনের নাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5 স্টার টপিক, তোমাদের অবশ্যই এটা পড়তে হবে। তো এরপরে দেখো 1902 সালে কত সালে ক্রোমোজোম তত্ত্ব দেন? 1902 সালে শাটন এবং বোভেরি। তো আসো আমরা ক্রোমোজোম তত্ত্বটা নিয়ে আলোচনা করি। তো আমাদের মেন্ডেল যে আমাদের ক্রোমোজোম ছিল, মেন্ডেলের ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো অবস্থান করেছিল, তো সেগুলোকে কিন্তু তিনি ফ্যাক্টর নামে সংজ্ঞায়িত করেন। কিন্তু এই ক্রোমোজোমের মধ্যে যে জিন রয়েছে সেগুলো পরবর্তীতে যে আমরা ক্রোমোজোম হিসেবে বা জিন হিসেবে পরবর্তীতে আমরা জানতে পারি। তো আসো প্রথমেই একমাত্র শুক্রাণু ডিম্বাণু যেহেতু বংশপরার সেতু হিসেবে কাজ করে, তাই সমস্ত বংশানুক্রমিক বৈশিষ্ট্য এগুলোর মধ্যে দিয়েই। কারণ আমরা জানি মা হতে ডিম্বাণু এবং পিতা হতে শুক্রাণু আসে। তো মা হতে ডিম্বাণু এবং পিতা হতে শুক্রাণুটা আসে। তো এই শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কিন্তু জাইগোট গঠন করে। শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে কি গঠন করে? জাইগোট গঠন করে। তো এই জাইগোট যেহেতু শুক্রাণুর মস্তকে অবস্থিত নিউক্লিয়াসে অংশগ্রহণ করে, তাই ধারণা করা যায় যে জনন কোষের নিউক্লিয়াসে বংশগতির। তো দেখো আমাদের শুক্রাণুর এখানে মস্তকে থাকে নিউক্লিয়াস, মধ্যখণ্ডে থাকে মাইটোকন্ড্রিয়া এবং নেজে থাকে সেন্ট্রোজোম। তো আমাদের এই যে মস্তকের যে শুধু নিউক্লিয়াসটি থাকে, এই নিউক্লিয়াসটি যখন ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে যুক্ত হয় তখন এই নিউক্লিয়াস দুটি মিলিত হয়ে একটি জাইগোট গঠন করে এবং অন্যান্য অংশগুলো কিন্তু কাজে লাগছে না। তো এখানে এই জন্য বলা হয়েছে যে শুক্রাণু মস্তকে অবস্থিত নিউক্লিয়াসে অংশগ্রহণ করে, তা এর মধ্যেই বেশিরভাগ বংশগতির বৈশিষ্ট্য থাকে এবং নিউক্লিয়াসে ক্রোমোজোম থাকে। আমরা সকলেই জানি, বোটানির ফার্স্ট পেপারে পড়ে এসেছি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোমের অবস্থান, অতএব ক্রোমোজোমই বংশগতির পদার্থ বহন করে। এবং এরপরে আমরা আসি প্রত্যেক ক্রোমোজোম বা ক্রোমোজোম জোড় নির্দিষ্ট জীবের পরিস্ফুটনে সুনির্দিষ্ট ভূমিকা রাখে। হ্যাঁ, অবশ্যই রাখবে। এবং একটি ক্রোমোজোম বা অংশ বিশেষ ক্ষতিগ্রস্ত বা নষ্ট হলে জীবদেহে অঙ্গহানি বা কার্যক্ষমতা। এখন দেখো তোমার যদি ক্রোমোজোমটা কারণ আমরা জানি যে নিউক্লিয়াসের মধ্যে ক্রোমোজোম থাকে, ক্রোমোজোমটা যদি সঠিক থাকে বা সুস্থ থাকে তাহলে কিন্তু একজন সুস্থ সন্তান পাবো আমরা। কিন্তু যদি কোনো কারণে সেটা কোনোভাবে ক্ষতি হয়ে যায় বা নষ্ট হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে কিন্তু দেখা যায় যে বিকলাঙ্গ শিশুর জন্ম হয়ে থাকে। তো এরপরে দেখো বংশগতি পদার্থের মতো ক্রোমোজোম জীবদেহে আজীবন এবং বংশ পরম্পরায় তাদের সংখ্যা, গঠন ও স্বকীয়তা বজায় রাখে। কোনোটি হারিয়ে যায় না বা একীভূত হয় না এবং এককের মতো আচরণ করে। এখন দেখো তোমার দেহে ধরো তোমার পিতামাতার ক্রোমোজোম মিলে, যে তোমার পিতামাতার যেই শুক্রাণু এবং ডিম্বাণু মিলে যে জাইগোটে তুমি জন্ম হয়েছো, তো তোমার মধ্যে কিন্তু তোমার পিতামাতার বৈশিষ্ট্যগুলো রয়েছে এবং শেষ পর্যন্ত থাকবে। এবং এটি কি হবে? এটি তোমাদের সন্তান সন্ততিতে এগুলো পরিবাহিত হবে। এটাই কিন্তু আমরা পড়ে আসতেছি বংশগতি বিদ্যা, সেটা এখানে বলা হয়েছে। এবং ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম ও জিন জোড়ায় অবস্থান করে। আমরা সকলেই জানি যে আমাদের 23 জোড়া ক্রোমোজোম থাকে। তো 23 জোড়া ক্রোমোজোম, যদি বাবার এটা 1 নম্বর ক্রোমোজোম হয়, মায়ের এটা 1 নম্বর ক্রোমোজোম হবে, বাবার এটা 2 নম্বর ক্রোমোজোম হলে মায়ের এটা 2 নম্বর ক্রোমোজোম হবে। এভাবে দেখতে দেখতে 23 নম্বর যে জোড়া আসবে সেখানে বাবার একটি থাকবে, মায়ের একটি থাকবে। দেখো 23 নম্বর জোড়া যদি এক্স আর ওয়াই হয়, তাহলে কিন্তু শুধুমাত্র আমরা এখান থেকে 23 নম্বর যে যেটা থাকে সেখান থেকে কিন্তু আমরা লিঙ্গ নির্ধারণ করতে পারি। তো এক্স এক্স এবং এক্স ওয়াই, এক্স এক্স হলে কিন্তু মেয়ে হবে এবং এক্স ওয়াই হলে সেটা কি ছেলে সন্তান হবে। তো এরকমই যে ডিপ্লয়েড কোষে ক্রোমোজোম এবং জিন জোড়ায় অবস্থান করবে। ক্রোমোজোমের সুনির্দিষ্ট অবস্থানে, হ্যাঁ, লোকাসে জিন অবস্থান করবে, এটা আমরা একটু আগেই জেনেছি। তো মিওসিসের সময় সমস্ত ক্রোমোজোমের জোড় এবং জিন স্বাধীনভাবে পরস্পর থেকে পৃথক হয়ে জনন কোষে প্রবেশ করবে। একটি গ্যামেট এক সেট ক্রোমোজোম অ্যালিল বহন করে। হ্যাঁ, একটি গ্যামেটের মধ্যে দেখো এখানে যে একটি গ্যামেট রয়েছে, এই গ্যামেটের মধ্যে কিন্তু এক সেটে যে এটা গ্যামেট রয়েছে, গ্যামেটের মধ্যে কিন্তু কি হবে? এক সেট ক্রোমোজোম অ্যালিল থাকবে, কারণ এর মধ্যে শুধু পিতার এক সেট ক্রোমোজোম, এন সংখ্যক ক্রোমোজোম, এন সংখ্যক। অর্থাৎ যদি মানুষের ক্ষেত্রে হয় তাহলে এন এর মান কত? এন এর মান হবে 23টি। তো এক সেট ক্রোমোজোম এবং অ্যালিল থাকবে। এবং নিষেক প্রক্রিয়ায় শুক্রাণু এবং ডিম্বাণু নিউক্লিয়াসের একীভবনের ফলে জাইগোট সৃষ্টি হয়, অপত্য জীবদের ডিপ্লয়েড ক্রোমোজোম এবং জিন সংখ্যা পুনঃপ্রতিষ্ঠিত হয়। দেখো এটা কিন্তু ছিল এন সংখ্যক ডিম্বাণু এবং শুক্রাণুটা ছিল এন সংখ্যক, পরবর্তীতে গিয়ে যে জাইগোটটা গঠন করলো সেটা কিন্তু 2n সংখ্যক।
তো আমাদের এখানে আজকের টপিকটা শেষ হচ্ছে। অবশ্যই পরবর্তী ভিডিওতে আজকের ভিডিওটা সকলেই মনোযোগ দিয়ে করেছো, সকলকে এই জন্য অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিওর টপিক হবে আমাদের মেন্ডেলের যে সূত্রসমূহের ব্যতিক্রম আছে সেগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো সকলেই ভালো থাকো।